একদম শুরুতে তোমাদের একটা অ্যানিমেশন দেখাই, সেটা হচ্ছে এটা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা চাকাকে বা হুইলকে ঘোরাচ্ছি জাস্ট তাপ শক্তি ইউজ করে। এবং আমরা এই জায়গাটাতে তুমি যদি একটু দেখো কি করেছি, আমরা কিছু পরিমাণ পানি নিয়েছি, সেই পানির ভাস্পটা আমাদের তাপের মাধ্যমে এখানে চলে আসছে। দ্যাট মিনস আমরা তাপ প্রয়োগ করেছি পানিতে এবং ভাস্প হিসেবে সেই ভাস্পটা আমাদের এই জায়গাটাতে চলে এসেছে। এবং এই জায়গায় যখন ভাস্প এসে ধাক্কা দিচ্ছে তখন আমাদের এখানে একটা পিস্টন ছিল, সেই পিস্টনটা আবার সামনে পেছনে যাওয়া আসা করছে। এবং এই পিস্টনের গতিটা কিন্তু সরল ছন্দিত স্পন্দনের গতি, যেহেতু সে সামনে পিছনে ভাবে যাওয়া আসা করছে। তারপরে হচ্ছে কি, এই পিস্টনের সাথে আমরা একটা দণ্ড বা লাঠিকে, যেটাকে শ্যাফট বলতে পারি, এটাকে এমনভাবে আমরা লাগিয়ে রেখেছি যাতে আমাদের চাকাটা সামনে পেছনে ঘোরা তৈরি করে। তাহলে এখানে যেটা হলো সেটা হচ্ছে আমরা কিছু পরিমাণ হিট প্রডিউস করছি এখানে, বা তাপশক্তি দিচ্ছি আগুনের মাধ্যমে এই পানির মধ্যে। আমি এটাকে পানি ধরে নিলাম, ওয়াটার। তারপরে এই ওয়াটারটা পরবর্তীতে ভাস্প বা স্টিমে পরিণত হলো। পরবর্তীতে স্টিমটা আমাদের এখানে একটা কাজ শুরু করলো। কেন কাজ শুরু করলো? কারণ আমাদের এখানে পিস্টনটা একবার সামনে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে। তার মানে টোটাল ঘটনাতে আমাদের অবশ্যই একটা নির্দিষ্ট সরণ বা এক্স তৈরি হচ্ছে। এবং এই সরণের ফলে আমরা এখানে একটা বল পাচ্ছি। দ্যাট মিনস এই চাকাটাকে নির্দিষ্ট পরিমাণ বল বা এফ দিয়ে ধাক্কা দিচ্ছে আমাদের এই শ্যাফট বা দণ্ডটা। তার মানে এখানে টোটালি আমরা একটা ওয়ার্ক বা কাজ পাচ্ছি। আবার এই জায়গাটাতেও চাকাটা কিন্তু ঘুরছে। চাকা যখন ঘুরবে তখন অবশ্যই আমি বলতে পারি এখানে কিছু পরিমাণ কাজ সম্পন্ন হবে। তাহলে আমরা টোটাল প্রসেসে হিট বা তাপশক্তিটাকে কনভার্ট করে ফেলেছি কাজে। এবং এটা নিয়ে আমাদের এখন যে আলোচনাটা সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে দেখো আমাদের সিস্টেমটা অনেকটা এরকম ছিল। এখানে আমরা একটা পিস্টনের মধ্যে, নট পিস্টন আসলে একটা সিস্টেম বলতে পারো বা ব্যবস্থা বলতে পারো, এই জায়গাটাতে আমরা কিছু পরিমাণ হিট বা তাপশক্তি অ্যাপ্লাই করছি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থের মধ্যে। এবং এই পদার্থটাকে আমরা ধরে নিলাম গ্যাসীয় পদার্থ। এবং আমরা সবসময় গ্যাসীয় পদার্থ নিয়ে কাজ করব এই চ্যাপ্টারে, তাই আমরা এটাকে গ্যাস ধরলাম। তো যখন আমি তাপ বাড়াচ্ছি, আমাদের এই গ্যাসীয় পদার্থটা ধাক্কা খেয়ে আমাদের পিস্টনটা বা ঢাকনাটাকে উপরে তুলে দিচ্ছে, যার ফলে এই পিস্টনের সাথে যুক্ত হওয়া একটা শ্যাফট বা বলা যায় একটা দণ্ড বা রড, এটা ঘোরাচ্ছে উপরে থাকা এই হুইল বা চাকাকে। আবার যখন আমরা তাপটাকে অপসারণ করব তখন আমাদের এই পিস্টনটা নিচে নেমে যাচ্ছে, এবং যার ফলে আমাদের এই শ্যাফট বা দণ্ডটা হচ্ছে উল্টো দিকে ঘুরছে। দ্যাট মিনস চাকাটাকে উল্টো দিকে ঘোরাচ্ছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে এখানে তিনটা জিনিস জড়িত। একটা হচ্ছে আমাদের হিট বা তাপশক্তি, আরেকটা হচ্ছে আমাদের এখানে কিছু পরিমাণ কাজ হচ্ছে। যেহেতু দেখতে পাচ্ছ পিস্টন উপরে নিচে উঠছে নামছে, তার মানে এখানে নির্দিষ্ট পরিমাণ কিছু সরণ ঘটছে। আর সরণ ঘটার পাশাপাশি আমাদের এই পিস্টনটাকে কিন্তু একটা সময় গ্যাস ধাক্কা দিচ্ছে, আবার পরিবেশ কিন্তু আবার পিস্টনটাকে ধাক্কা দিচ্ছে। তার মানে এই ধাক্কাটার ক্ষেত্রে আমরা বলের উপস্থিতি পাচ্ছি। এখন আমাদের বল আছে, তারপর হচ্ছে আমাদের সরণ আছে। সরণটাকে আমি এক্স হিসেবে ধরলাম। তার মানে বল আর সরণ যেখানে থাকবে অবশ্যই ওই জায়গাটাতে আমাদের কাজ করবে, দ্যাট মিনস ওয়ার্ক থাকবে। এবং আমরা তাপশক্তিটাকে এখানে কাজে কনভার্ট করতে পারছি সম্পূর্ণরূপে। কিন্তু সত্যি কথা বলতে আমরা কখনোই কাজ এবং তাপ একই সমান পাবো না। দ্যাট মিনস আমরা এটা বলতে পারি যে এখানে হিট বা তাপ যদি আমি বাড়াই তাহলে আমাদের কাজের পরিমাণটা বাড়বে, আমি যদি হিট বা তাপ শক্তিকে কমাই তাহলে আমাদের কাজের পরিমাণটা কমবে। বাট এটা এই মিন করে না যে আমাদের সবসময় হিট বা তাপ শক্তি যা পাবো আমরা ওয়ার্ক বা কাজ তা পাবো, এটা কখনো এটা মিন করবে না। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কথা যদি বলি, তাহলে প্রথম সূত্রের আমরা কতগুলো মতভেদ বলতে পারি। আমরা এক নম্বর মতভেদ যেটা, সেটা বলতে পারি যে যখন কোনো কাজ সম্পূর্ণরূপে তাপে বা তাপ সম্পূর্ণরূপে যখন কাজে রূপান্তরিত হয় তখন কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক হয়। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমরা ফার্স্ট কন্ডিশনটা এভাবে বলতে পারি যে কাজ এবং তাপ একে অপরের সমানুপাতিক। আমরা কোনো একটা সিস্টেম বা ব্যবস্থাতে যদি তাপশক্তি বৃদ্ধি করি আমাদের ওই সিস্টেমটা কাজের পরিমাণ বাড়াবে, আর আমি যদি তাপশক্তিটা হ্রাস করি বা কমিয়ে দিই তাহলে সিস্টেমটা কাজের পরিমাণটা কমিয়ে ফেলবে। এটা হচ্ছে আমাদের একটা মতবাদ। আরেকটা মতবাদ একটু অন্যরকম, সেটা একটু ডিটেলস হচ্ছে কি, আমাদের এই মতবাদটা হচ্ছে এরকম, তুমি যখন কোনো একটা সিস্টেম বা ব্যবস্থাতে তাপ সরবরাহ করবে তখন ওই তাপের একটা অংশ আমাদের এই সিস্টেমের মধ্যে থাকা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়িয়ে দেবে, এবং আরেকটা অংশ দ্বারা ওই তাপ এই সিস্টেমের কাজের সম্পন্ন করবে। দ্যাট মিনস গ্যাসটা তখন পরিবেশের উপর কাজ করতে পারবে। মানে বিষয়টা যদি আমি একটু তোমাদেরকে সহজভাবে বলি, সেটা হচ্ছে তুমি ধরো কিউ পরিমাণ তাপ সরবরাহ করে কোনো একটা সিস্টেমের মধ্যে, এবং এই কিউ পরিমাণ তাপের একটা অংশ ওই সিস্টেমের মধ্যে থাকা গ্যাসের অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে দেবে, যেটাকে আমি ইউ লিখলাম, এবং আরেকটা অংশ দ্বারা আমাদের ওই সিস্টেম পরিবেশের উপর
কাজ করবে। তার মানে ইউ প্লাস ডব্লিউ এই জিনিসটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। বাট মজার বিষয় হচ্ছে আমরা কি পরিমাণ তাপ কোনো একটা সিস্টেমে দিয়েছি এটা সেভাবে পরিমাপ করতে পারি না। আমরা আসলে তাপের পার্থক্যটা পরিমাপ করতে পারি, দ্যাট মিন্স ডি কিউ বা তাপের পরিবর্তনটা পরিমাপ করতে পারি। আবার অভ্যন্তরীণ শক্তিকেও আমরা স্পেসিফিকভাবে পরিমাপ করতে পারি না, সেক্ষেত্রে আমরা এখানে ডি ইউ বসাই এবং কাজের পরিমাণটাকে আমরা ডি ডব্লিউ বসিয়ে থাকি। তো এখন আমরা প্রথম যে মতবাদটা দেখলাম এই মতবাদটা আসলে দিয়েছেন বিজ্ঞানী জুল, এবং দ্বিতীয় যে মতবাদটা আমরা দেখলাম এটা দিয়েছেন বিজ্ঞানী ক্লসিয়াস। তাহলে ক্লসিয়াসের মতে আমাদের কোনো একটা সিস্টেমে অ্যাপ্লাই করা তাপশক্তির কিছু অংশ ওই সিস্টেমের বা ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তিকে বাড়াবে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর কাজ করতে পারবে। এখন সিস্টেম পরিবেশের উপর কীভাবে কাজ করে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আমি যখন তাপশক্তিটা বাড়াচ্ছি তখন গ্যাসটা ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপরে উঠিয়ে ফেলছে। তার মানে আমাদের পরিবেশটা এয়ার বা বাতাস ছিল, এই বাতাসকে ধাক্কা দিয়ে আমার পিস্টনটা উপরে উঠে ফেলছে। তার মানে এই পরিবেশের উপর কাজ করছে আমাদের পিস্টনটা। এবং এখানে আরেকটা বিষয় তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা এই যে এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি, তাপশক্তি, তারপর হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি, তারপর হচ্ছে কাজ, এদের তিনজনেরই ইউনিট বা একক আমাদের সেম হতে হবে। দ্যাট মিনস সেম বলতে আমি বলছি কি, আমাদের এখানে আমরা জানি যে তাপশক্তির একক হচ্ছে ক্যালোরি, অভ্যন্তরীণ শক্তি এটা যেহেতু একটা শক্তি ওর একক হচ্ছে জুল, এবং আমাদের কাজ যেটা সেটাও একটা শক্তি, সেটার এককই জুল। তার মানে আমরা এখানে বলতে পারি টোটাল ইকুয়েশনের মধ্যে আমরা হয় জুল অথবা ক্যালোরি দিয়ে তাদের ইউনিটগুলোকে ডিফাইন করব বা এককগুলোকে প্রকাশ করব। জুল এবং ক্যালোরি বাদে আমরা অন্য কোনো কিছু দিয়ে এদেরকে প্রকাশ করব না। হ্যাঁ, তুমি কিছু ক্ষেত্রে বড় ইউনিট কিলো ক্যালোরি ইউজ করতে পারো, কিছু ক্ষেত্রে তুমি এখানে কিলো জুল ইউজ করতে পারো, বা জুল এবং ক্যালোরি বাদে অন্য কোনো ইউনিট তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যেই প্যারামিটারগুলো আছে বা উপাদানগুলো আছে এখানে ইউজ করতে পারবে না। এখন ভালো করে দেখো তো, আমাদের হিট বা তাপ হচ্ছে কি এক ধরনের শক্তি, এবং আমরা শক্তি নিত্যতা সূত্র অনুসারে জানি শক্তির কখনো ক্ষয় হয় না বা শক্তির কখনো কিন্তু বিনাশ হয় না। তাহলে এটা কনফার্ম আমাদের এই তাপ শক্তিটার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগাবে এবং কিছু অংশ দ্বারা সে কাজ করবে। তাহলে এখন অভ্যন্তরীণ শক্তি যেটা ছিল তার সাথে কিন্তু আমাদের মেয়ারের প্রকল্প যুক্ত ছিল। যেমন আমরা বলেছিলাম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি ডিইউ হয় তাহলে এই ডিইউটা অবশ্যই তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক অ্যাকর্ডিং টু মেয়ার্স থিওরেম বা মেয়ারের প্রকল্প হিসেবে। তাহলে আমি যদি কোনো একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াই আমাদের ওই সিস্টেমের তাপমাত্রা বাড়বে, অভ্যন্তরীণ শক্তি যদি কমাই ওই সিস্টেমের তাপমাত্রাটা কমবে। তাহলে এটা একটা বিষয় ক্লিয়ার না? আমি যখন বেশি পরিমাণ তাপশক্তি অ্যাপ্লাই করছি ওই সিস্টেমে তাপশক্তির কিছু অংশ আমাদের অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, আর অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে অবশ্যই ওই সিস্টেমের তাপমাত্রাও বাড়বে। আবার আমি যদি কোনো একটা সিস্টেম থেকে তাপশক্তিকে নিয়ে নিই তাহলে সেই তাপশক্তির অংশগুলোর মাধ্যমে আমাদের সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটাও কমে যাবে এবং তার ফলে আমাদের তাপমাত্রার পরিমাণও কি কমে যাবে। তাই বলতে পারি আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে শক্তির নিত্যতা সূত্রর একটা রূপ। যেমন আমরা এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে প্রথম অবস্থাতে আমাদের গ্যাসের আয়তনটা কম ছিল। খেয়াল করে দেখো আমাদের এই জায়গাটাতে আমি ধরলাম আয়তনটা হচ্ছে V1 এবং এই গ্যাসটার উপর একটা পিস্টন আছে মানে ঢাকনা আছে এবং গ্যাসটা একটা পাত্রের মধ্যে রাখা, এবং এই গ্যাসটা হচ্ছে অবশ্যই আদর্শ গ্যাস হতে হবে। দ্যাট মিনস আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা তাপগতিবিদ্যার যতগুলো কেস পড়ব সব ক্ষেত্রে আমরা ইউজ করব আইডিয়াল গ্যাসকে বা আদর্শ গ্যাসকে, কখনো আমরা বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাসকে নিয়ে এই সমস্ত থিওরিগুলো দাঁড় করাবো না। তো এখন আমি এখানে আগুন জ্বালিয়ে দিলাম। আগুন জ্বালানো মানে হচ্ছে কি আমি এখানে হিট প্রডিউস করছি বা হিট সাপ্লাই করছি। এখন এই যে হিটটা বাইরে থেকে ভেতরে যাচ্ছে তার মানে সে কিন্তু সিস্টেমের ভেতরে যাচ্ছে। এই হিটের একটা অংশ আমাদের এই V1 আয়তনের গ্যাস তার অভ্যন্তরীণ শক্তি বাড়ানোতে কাজে লাগাবে, যার ফলে আমাদের এই সিস্টেমের তাপমাত্রাটা বেড়ে যাবে। বাকি অংশ দ্বারা আমাদের এই গ্যাসটা একটা কাজ করবে। কি কাজ করবে? সে এই পিস্টনটাকে উপরের দিকে ধাক্কা মারবে এবং এই ধাক্কাটা ধরে নাও এফ বলে ধাক্কা মারলো, এবং এই ধাক্কার ফলে আমি দেখতে পেলাম পিস্টনটা এখন আগের চেয়ে উপরে উঠে গেছে। দ্যাট মিনস এই লেভেলে উঠে গেছে। তার মানে সে আগে ছিল এই লেভেলে, এখন চলে গেছে এই লেভেলে। তাহলে এখান থেকে এখানে সে যে ধাক্কা খেয়ে উঠলো অবশ্যই তার এখানে একটা সরণ ঘটবে এক্স। তাই আমরা বলতে পারি গ্যাস এখানে এফ বল প্রয়োগ করে পিস্টনের উপর এবং সেই পিস্টনের সরণটা এক্স
তৈরি করে। এবং এই যে এখানে সরণটা এক্স পরিমাণ তৈরি হলো, তার মানে এখানে কিন্তু আয়তনেরও একটা পরিবর্তন আসলো। তার মানে ভি টু হচ্ছে আমাদের শেষ আয়তন, ভি ওয়ান হচ্ছে আমাদের আদি আয়তন। তো এখানে একটা আয়তনের পার্থক্য পাবো ডেল ভি ইজ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান। একই সাথে আমরা কিন্তু এখানে সরণেরও একটা পরিবর্তন পাবো, তাই না? তুমি এটাকে ডিএক্স ধরতে পারো, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের পরিবর্তন, আর তুমি এটাকে ডিভি ধরতে পারো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন। তো এই যে আমরা এখানে সরণের একটা পরিবর্তন পাচ্ছি, আবার বল পাচ্ছি এফ, তার মানে এই জায়গাটাতে আমাদের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ বা ডিডব্লিউ হয়ে থাকে। এবং এই কাজের পরিমাণটা কি হবে? অবশ্যই আমাদের কাজের পরিমাণটা হবে বল গুণন সরণ, আমরা এইভাবে লিখতে পারি। এবং তুমি চাইলে এটাকে ভেঙে চুরে অনেকভাবেও লিখতে পারো, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি যে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিবি, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো ডিডব্লিউ ছিল হচ্ছে কৃতকাজ, যে কাজটা আমাদের সিস্টেম করছে, কেননা সিস্টেম এখন তাপ পেয়েছে, তাপের একটা অংশ কাজে কনভার্ট করছে, এবং এই কাজটা সিস্টেম করছে কিন্তু পরিবেশের উপর, দ্যাট মিনস বাইরে থাকে এয়ার, ওর বিরুদ্ধে করছে। তাহলে আমরা ফাইনালি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হিসেবে লিখতে পারি ডি কিউ, যেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন যা আমি দিচ্ছি বাইরে থেকে, ইজ ইকুয়াল টু ডি ইউ মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, প্লাস হচ্ছে ডি ডব্লিউ। বাট এখন আমরা এই ডি ডব্লিউর বদলে ইচ্ছে করলে পিডিবি লিখতে পারি, অথবা তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস হচ্ছে পিডিবি, মানে হচ্ছে কি কৃতকাজ ছিল, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারতাম এফ ইন্টু ডিএক্স। তার মানে এই দুইটা ফর্মেটে কিন্তু তুমি চাইলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লিখতে পারো। এখন আমাদের তাপগতিবিদ্যার একদম শূন্যতম যে সূত্র ছিল বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সে ছিল, সেটা আমাদেরকে তাপমাত্রার ধারণা দেয়। তোমরা যদি একটু মনে করে দেখো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমাদেরকে তাপমাত্রার ধারণা দেয়। বাট তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা, সেটা কিসের ধারণা দিবে? অবশ্যই সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ধারণা দেয়। তাহলে তোমাকে এটাও মনে রাখতে হবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা কিসের ধারণা দিবে? অবশ্যই অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জির ধারণা দিবে, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি। এবার আমরা তোমাদেরকে সেম একটা কনসেপ্ট দেখাচ্ছি, খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, এবং এই অ্যানিমেশনের দিকে যদি তুমি তাকাও, একদম শুরুতে আমরা এখানে হিট প্রয়োগ করছি। এটা একটা চুলা বা স্টোভ, যার মাধ্যমে আমরা এখানে হিট প্রয়োগ করছি। তো যখন হিট প্রয়োগ করছি, তখন আস্তে আস্তে গ্যাসটা কিন্তু উপরের দিকে ঠেলছে আমাদেরকে পিস্টনটাকে। মানে একদম শুরুতে দেখো নীল কালারের গ্যাস ছিল, তার মানে গ্যাসটা তখন হচ্ছে কুল ছিল বা ঠান্ডা ছিল। বাট যখন আমরা হিট প্রয়োগ করছি, যে দেখতে পাচ্ছ তুমি একদম ব্লু কালারের একটা গ্যাস, তো যখন আমরা হিট প্রয়োগ করছি, এই হিটের একটা অংশ আমাদের গ্যাসটা নিল, গ্যাসের প্রত্যেকটা অণু পরমাণু নিল, তারপর তাদের দুইটা কাহিনী ঘটলো। একটা হচ্ছে তারা অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে দিল, আরেকটা হচ্ছে তারা সিস্টেমের উপর কিছু পরিমাণ কাজ করলো। তার মানে আমাদের অ্যাপ্লাই করা তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, যার ফলে সিস্টেমের তাপমাত্রা বা ডিটি এর পরিমাণটা বেড়ে যায়, মানে ডিটির পরিমাণ মানে তাপমাত্রা পার্থক্যটা বেড়ে যায়। এবং একই সাথে আমাদের পিস্টনটাকে যেহেতু উপরের দিকে ঠেলছে, তার মানে এখানে একই সাথে সে বল প্রয়োগ করছে পিস্টনের উপর এই গ্যাসগুলো, এবং যার ফলে তার একটা নির্দিষ্ট সরণ হচ্ছে, আমি ধরে নিলাম ডিএক্স। তার মানে এই জায়গাটাতে আমাদের ডিডব্লিউ পরিমাণ কাজ হচ্ছে। তাহলে তুমি এটাকে ইচ্ছে করলে এভাবেও লিখতে পারো, তুমি ডিইউ এর বদলে ইচ্ছে করলে তুমি ডিটিও লিখতে পারো, যেহেতু অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এবং তাপমাত্রার পরিবর্তন একে অপরের সমানুপাতিক, তাই তোমার এই সূত্রটা এভাবে লিখলেও কোনো সমস্যা হবে না। আবার দেখো, একটু পরে যখন আমরা তাপ সরিয়ে নিলাম, দেখো একদম এই মুহূর্তে, তখন কিন্তু আবার গ্যাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং গ্যাসটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু উল্টো ঘটনা ঘটবে। গ্যাস ঠান্ডা হওয়া মানে কি? মানে সিস্টেম থেকে এখন তাপশক্তিটা বের হয়ে যাচ্ছে। সিস্টেম থেকে যখন তাপশক্তি বের হবে, তখন সব কিছু উল্টো প্রসেসে ঘটবে। কী কী প্রসেসে ঘটবে? প্রথম কথা হচ্ছে, এখন আমাদের সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটা কমতে থাকবে। তার মানে আমি একটু বলি, যখন তোমার তাপের পরিবর্তনটা কমে গেল, দ্যাট মিনস ঠান্ডা হওয়া শুরু করলো, তখন একই সাথে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কমে যাবে, একই সাথে সিস্টেমের তাপমাত্রা কমে যাবে বা ওই গ্যাসের তাপমাত্রা কমে যাবে, এবং ফাইনালি যে কাজটা আছে সেই কাজের পরিমাণও ঋণাত্মক হয়ে যাবে। কারণ আমরা জানি কাজ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। তার মানে একদম শুরুতে যখন কাজটা হয়েছে, আমরা এটাকে পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ বলতে পারি। বাট যখন আমি তাপশক্তি সরিয়ে ফেলবো, বা বলা যায় তাপের সাপ্লাইটা সরিয়ে ফেলবো, তখন তাপটা বাইরে যখন বের হতে শুরু করবে, তখন পরিবেশ এই পিস্টনটাকে ধাক্কা দেওয়া শুরু করবে। কেননা পরিবেশে আমরা জানি এয়ার থাকে, আর এয়ার বা বাতাসের জন্য আমরা 1 অ্যাটমসফিয়ার চাপের কথা বলতে পারি, যেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো পরিবেশ যেহেতু 1 অ্যাটমসফিয়ার চাপ দিতে পারে, তাই এই চাপটা সে এখন পিস্টনের উপর দিবে। তখন পিস্টনটা নিচে যাওয়া শুরু করবে যখন গ্যাসটা ঠান্ডা অবস্থায় থাকবে, এবং একই সাথে এটাকে আমরা বলবো গ্যাসের উপর পরিবেশ কর্তৃক কৃত কাজ। তাহলে একটা বিষয় ক্লিয়ার, আমরা যখন হিট সাপ্লাই করব বা তাপ দিব কোনো একটা সিস্টেমে, তখন
ওই সিস্টেমের মধ্যে থাকা গ্যাসগুলো পরিবেশের উপর কৃতকাজ করবে, আর যখন আমরা হিটটাকে সরিয়ে ফেলবো ওই গ্যাস থেকে, তখন পরিবেশ এই গ্যাসের উপর একটা কৃতকাজ তৈরি করবে, যার মধ্যে আমি দেখতে পাচ্ছি ডিডব্লিউটা তখন নেগেটিভ হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে একটা বিষয় তোমরা কনফার্ম হয়ে গেছো, সেটা হচ্ছে যদি আমাদের হিট প্রদান করা হয়, আচ্ছা এটা তো লেখা যাচ্ছে না, আমি হোয়াইট কালারে লিখি, যদি তুমি কোনো একটা সিস্টেমে হিট বাড়ায় দাও, তাহলে ওই সিস্টেমের জন্য আমরা যে কৃতকাজটা পাবো সেটা পাবো হচ্ছে ধনাত্মক। কেন? কারণ তখন আমাদের সিস্টেমটা পরিবেশকে ধাক্কা দিবে, পিস্টনটাকে ধাক্কা দিবে এবং পরিবেশের উপর কাজ করবে। আর যখন আমি ওই সিস্টেম থেকে হিটটাকে সরিয়ে ফেলবো, তখন আমরা যে কাজটা পাবো সেটা হবে ঋণাত্মক, কেননা তখন আমাদের এই 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ সেটা পিস্টনটাকে ধাক্কা দিবে এবং গ্যাসটাকে আবার সংকোচন করে দিবে। তাহলে একটা বিষয় ক্লিয়ার, যখন আমি হিট দিব তখন আমাদের এই গ্যাসটা বা সিস্টেমটা প্রসারিত হবে বা সিস্টেমের আয়তনটা বেড়ে যাবে, আর আমি যখন তাপটাকে সরিয়ে নিব সিস্টেম থেকে, তখন এই গ্যাসের আয়তনটা একদম কমে যাবে। তো এখানে আসলে অনেকগুলো বিষয় একটা আরেকটার সাথে জড়িত এবং অনেকগুলো চিহ্নও কিন্তু এখানে একটা আরেকটার সাথে জড়িত। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কাজের মান একবার পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে। তো এই চিহ্নগুলো নিয়ে কিন্তু আমাদের এখন জানতে হবে। তাহলে আমাদের এখনকার টপিক হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে চিহ্নের পরিবর্তন। তো আমরা চিহ্নের পরিবর্তনটা একটু অন্যভাবে দেখব। আমি প্রথম কন্ডিশনটা একটু দেখাই। ধরো তুমি একদম প্রথম কন্ডিশনে আমাদের আয়তনটা ছিল V1 এবং আমরা এই গ্যাসের মধ্যে এখন তাপ দিয়েছি, তাপ শক্তি, এবং যার ফলে আমাদের আয়তনটা হয়েছে V2। তার মানে এখানে আদি আয়তনটা অবশ্যই ছোট থাকছে শেষ আয়তনের চেয়ে। এই কন্ডিশনের জন্য আমরা দেখি চিহ্নের পরিবর্তন কি। তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, dq is equal to du প্লাস হচ্ছে dw, এবং এই সূত্রটা যে সবসময় এরকম থাকবে তা না, তুমি ইচ্ছা করলে এই সূত্রটাকে del q is equal to del u প্লাস del w এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ডি মানে হচ্ছে কি অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, আর ডেল মানে হচ্ছে বড় সড়ো পরিবর্তন। তাহলে তুমি যখন খুব ক্ষুদ্র সময়ের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কাজ করবে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবে, আর তুমি যখন অনেক দীর্ঘ সময়ের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কাজ করবে, তখন তুমি দ্বিতীয় সূত্রটা ইউজ করবে। তো এখন আমি একটু বলি চিহ্নটা আসলে কি। আমরা এখানে তিনটা বিষয় পাচ্ছি, তাই না? ডেল কিউ, ডেল ইউ, ডেল ডাব্লিউ। এই তিনটার চিহ্ন পরিবর্তন হয়, একবার তারা পজিটিভ চিহ্নধারী হয়, একবার তারা নেগেটিভ চিহ্নধারী হয়। কখন কি হবে সেটা একটু বলি। আমরা এই ফার্স্ট কন্ডিশনটা যে দেখতে পাচ্ছি না, তাপ দিলাম, যদি আমি বাইরে থেকে তাপ দিই কোনো একটা সিস্টেমে, তখন ওই সিস্টেমের জন্য এই ডেল কিউর মানটা বা চিহ্নটা হয় হচ্ছে পজিটিভ চিহ্ন। তাই আমি এখানে বড় করে পজিটিভ চিহ্ন লিখে দিলাম। যখন আমি এরকম তাপ দিব, অবশ্যই সিস্টেমের ভেতরে ওই তাপটা গিয়ে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ডিইউকে বাড়িয়ে দিবে, আর অভ্যন্তরীণ শক্তি যখন বাড়বে তখন ডেল ইউ বা ডিইউ এদের চিহ্নটা হবে পজিটিভ। তারপরে এই তাপশক্তির কিছু অংশ আমাদের এই সিস্টেমটা মধ্যে গ্যাসের মধ্যে নিবে এবং ওই গ্যাসটা তখন এই পিস্টনটাকে উপরে ধাক্কা দেওয়া শুরু করবে। তো যখন আমাদের এরকম অবস্থা হবে, তখন আমরা বলতে পারি আমাদের এই গ্যাসটা পরিবেশের উপর কাজ করছে, কেননা সারাউন্ডিং বা পরিবেশের মধ্যে এয়ার থাকে, এয়ারের বায়ুমণ্ডলীয় চাপ থাকে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো এই পিস্টনটা যেহেতু ধাক্কা খেয়ে তুমি দেখতে পাচ্ছ দ্বিতীয় অংশে একটা নির্দিষ্ট সরণ অতিক্রম করছে, তার মানে আগে ছিল এখানে, এখন সে এখানে চলে আসছে, তাই আমি বলতে পারি সে আসলে পরিবেশের বিরুদ্ধে কাজ করছে। তো এই যেখানে থাকা গ্যাসের ছোটো ছোটো অনুপরমাণু দেখতে পাচ্ছি গ্রিন কালারের, এরা তখন নির্দিষ্ট একটা পরিমাণ শক্তি প্রয়োগ করছে পরিবেশের উপর, যার ফলে এখানে কাজ হচ্ছে, এবং এই কাজটা অবশ্যই হবে কি ধনাত্মক কাজ। তার মানে প্রথম কন্ডিশনটার সবগুলো প্যারামিটারগুলো হচ্ছে ধনাত্মক, এবং এক্ষেত্রে আমরা ডিইউ অথবা ডেল ইউ ওর বদলে কিন্তু ডিটি অথবা ডেলটি ইউজ করতে পারি, মানে তাপমাত্রা পরিবর্তন। এবং এই তাপমাত্রা পরিবর্তনের যে চিহ্ন, এটাকেও আমরা কিন্তু পজিটিভ ধরতে পারি। তার মানে এখানে চিহ্ন যে আসলে তিনটা আছে তা না, এখানে চারটা জিনিসের চিহ্ন আছে। যখন আমি কোনো একটা সিস্টেমে তাপ প্রয়োগ করব, তখন ডেল কিউ পজিটিভ হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও পজিটিভ হবে, কৃতকাজের পরিমাণও পজিটিভ হবে, এবং তাপমাত্রার যে পরিবর্তন দ্যাট মিনস ডেলটি অথবা ডিটি, এটা আমাদের পজিটিভ চিহ্নধারী হবে। এখন আমরা দ্বিতীয় কন্ডিশনটা দেখি। এই কন্ডিশনে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তাপশক্তিকে অপসারণ করব। তাহলে আমাদের তাপশক্তি যদি অপসারণ করি তাহলে কি ঘটবে, তুমি এটার সেকেন্ড কেসটা দেখো। আমরা এই সেকেন্ড কেসটাকে এখন ফার্স্ট কেস বানালাম বা ফার্স্ট স্টেট বানালাম, এবং এর ফার্স্ট কেসটাকে আমরা সেকেন্ড স্টেট বানালাম। তো বিষয়টা এরকম, ধরো আমাদের একদম শুরুতে আমরা এরকম একটা সিস্টেম পাচ্ছি যেটা হচ্ছে স্টেট 1, এবং এই সিস্টেমটা অলরেডি অনেক হট বা গরম,
এবং এই সিস্টেমের ভেতরে থাকা অণুপরমাণুগুলো ইতিমধ্যে পরিবেশের উপর কাজ করেছে এবং এই সিস্টেমের মধ্যে থাকা অভ্যন্তরীণ শক্তিটা অনেক বেশি। যদি আমি এই সিস্টেমের থেকে তাপকে বাইরে বের করে দিই, ধরো আমাদের এখানে হিট বা তাপ বাইরে বের হয়ে যাচ্ছে, তখন কি কাহিনী ঘটবে? তখন আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে সব কিছু ঠিক থাকবে। দ্যাট মিনস dq ইজ ইকুয়াল টু du প্লাস dw, এটাও আমরা লিখতে পারি। অথবা এই সিস্টেমের জন্য আমরা del q ইজ ইকুয়াল টু del u প্লাস del w লিখতে পারি। বাট সমস্যাটা হচ্ছে যখন আমরা সিস্টেম থেকে এভাবে তাপকে বের করে দেব বাইরে, তখন সেক্ষেত্রে তাপের যে পরিবর্তনটা সেটা চিহ্নটা হবে নেগেটিভ, তার মানে আমাদের এখানে মাইনাস সাইনটা বসবে। আবার যখন আমি তাপশক্তিকে বাইরে বের করব, সেই সাথে আমাদের সিস্টেমের ভেতরে থাকা অভ্যন্তরীণ শক্তির মানও কমে যাবে, তখন আমাদের del u এর মানটা আমরা ধরবো নেগেটিভ বা ঋণাত্মক চিহ্ন যুক্ত। আবার যখন তুমি দেখতে পাচ্ছ এই তাপশক্তিটা বাইরে বের হয়ে যাচ্ছে, তার মানে পরিবেশে থাকা অ্যাটমসফিয়ারের বাতাস বা বায়ুমণ্ডলীয় চাপ এই পিস্টনটাকে তখন ধাক্কা মারা শুরু করবে। ধাক্কা মেরে সে কিন্তু আমাদের এই পরিস্থিতি তৈরি করবে। অর্থাৎ আমাদের ইনিশিয়াল আয়তন যদি থাকে সিস্টেমে v1, ফাইনাল আয়তন যদি থাকে আমাদের v2, তাহলে এই ক্ষেত্রে ইনিশিয়াল আয়তন ফাইনাল আয়তনের চেয়ে বেশি থাকবে এবং সেক্ষেত্রে আমাদের এই বায়ুমণ্ডলীয় চাপটা কন্টিনিউয়াস পিস্টনে ধাক্কা দিয়ে গ্যাসগুলোকে আবার সংকোচন করে দেবে। তো যখন আমাদের এরকমভাবে পরিবেশ এই গ্যাসগুলোর উপর কাজ করবে, তখন সেটাকে বলবো নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কাজ। এবং এক্ষেত্রেও সেম কাহিনী, আমাদের এখানে যে তাপমাত্রার পরিবর্তনটা ছিল, খেয়াল করে দেখো ডিটি, অথবা এটাকে আমরা ডেলটি লিখতে পারি। একদম শুরুতে কিন্তু তাপমাত্রা বেশি ছিল, কেন? কারণ অভ্যন্তরীণ শক্তি আমাদের বেশি ছিল। তার মানে স্টেট 1-এ আমাদের ডিটি না, আমি সরাসরি টি এর কথা বলি, এটা অনেক বেশি ছিল। বাট যখন আমি হিট ট্রান্সফার করেছি বা তাপশক্তিকে অপসারণ করেছি, তখন আমাদের তাপমাত্রাটা অবশ্যই কমে যাবে। আর তাপমাত্রা যদি কমে যায় কোনো একটা সিস্টেমে, তখন সেক্ষেত্রে তাপমাত্রার যেই পরিবর্তনের চিহ্ন সেটাকে নেগেটিভ ধরা হয়। তাহলে আমরা এই দুটো কেসে ভালোভাবে দেখব, যেখানে আমাদের চিহ্নগুলো একটু একে অপর বিপরীতভাবে কাজ করবে। এখন দেখো কৃতকাজ নেগেটিভ কিভাবে হয়, এটা আমি অনেকবার তোমাদেরকে বলেছি। দ্যাট মিনস তুমি এখানে চাইলে dw অথবা del w এটাকে pdv হিসেবে লিখতে পারো, অথবা তুমি এটাকে f ইন্টু dx হিসেবে লিখতে পারো। তো এখানে f যেটা, সেটা কিন্তু এখন বিপরীত দিকে কাজ করে। খেয়াল করে দেখো আমাদের একটু আগের কন্ডিশনে এফ বা বল সেটা সিস্টেম থেকে পরিবেশের দিকে কাজ করছিল, বাট এই কন্ডিশনে এফ বা বল পরিবেশ থেকে সিস্টেমের দিকে কাজ করছে। তাহলে আমি বলতে পারি চাপের ক্ষেত্রেও একই জিনিস কাজ করবে। তার মানে আমি যখন কোনো একটা সিস্টেমে তাপ দিব, খেয়াল করে দেখো ফার্স্ট কেস, আর একটু জিনিস বাকি আছে এখানে। আমি যখন কোনো একটা সিস্টেমে তাপ দিব বা হিট যদি বাড়াবো, মানে হিট যদি বাড়াই, তখন ওই সিস্টেমের যে এফ বা পি, এফ মানে হচ্ছে বল, পি মানে হচ্ছে চাপ, এবং এই বল বা চাপ হচ্ছে ওই সিস্টেমে থাকা গ্যাসের অণু বা পরমাণু থেকে আসে পিস্টনের উপর অ্যাপ্লাই করা ফোর্স বা প্রেশার। তখন তারা আসলে ঊর্ধ্বমুখী হবে। ঊর্ধ্বমুখী বলতে আমি বোঝাচ্ছি যে তারা জাস্ট পরিবেশের দিকে কাজ করবে। তাহলে এফ এবং পি এরা আসলে কাজ করবে পরিবেশের বিরুদ্ধে, তার মানে অ্যাগনেস্ট এনভায়রনমেন্ট। ইএনভি লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। তো যখন কোনো একটা সিস্টেমে হিট দেওয়া হবে, তখন ওই সিস্টেমের মধ্যে থাকা গ্যাসের চাপ এবং প্রেশার এরা পরিবেশের বিরুদ্ধে কাজ করবে। বাট যখন আমি ওই সিস্টেম থেকে হিটটাকে টেনে নিব, যেমন দ্বিতীয় কন্ডিশনে দেখো আমরা এখানে সিস্টেম থেকে হিটটাকে টেনে নিয়েছি, তখন আমাদের চাপ অথবা বল দুটোটাই নিচের দিকে কাজ করবে। দ্যাট মিনস তারা এনভায়রনমেন্ট অনুসারে কাজ করবে। তাহলে এরা কাজ করবে হচ্ছে উইথ এনভায়রনমেন্ট, বা বলা যায় এনভায়রনমেন্ট অনুসারে বা এনভায়রনমেন্টের সাথে কাজ করবে, অর্থাৎ পরিবেশ এক্ষেত্রে আমাদের কাজ করবে গ্যাসের উপর। এই জন্য আমরা প্রথম কেসটাকে বলি যে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃত কাজ। তার মানে যখন তুমি হিট বাড়াবা কোনো একটা সিস্টেমের, তখন যে কাজটা হবে সেটাকে বলা হয় সিস্টেম অথবা সিস্টেমে থাকা গ্যাস, ওই গ্যাস কর্তৃক পরিবেশের উপর কৃত কাজ, পরিবেশের ওপর কৃতকাজ বা ডব্লিউ। বাট যখন তুমি কোনো একটা তাপ শক্তিকে সিস্টেম থেকে বাইরে বের করে আনবা এইভাবে সেকেন্ড স্টেটের মতো বা সেকেন্ড কন্ডিশনের মতো, তখন সেটাকে বলা হয় পরিবেশ কর্তৃক, মানে দ্বিতীয় কেসটা পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর কৃতকাজ, সিস্টেমের উপর কৃতকাজ বা ডব্লিউ। তাহলে এই দুটো বিষয় তোমাকে মনে রাখতে হবে, এই দুটো কথা তোমাকে মনে রাখতে হবে, এবং এই দুটো সেন্টেন্স তোমাকে মনে রাখতে হবে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে কি, সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃতকাজ, এটা হিট বাড়ালে হয়। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর কৃতকাজ, যেটা হচ্ছে হিট কমালে হয়।
এবং সিস্টেম কর্তৃক পরিবেশের উপর যে কৃতকাজটা আমরা পাচ্ছি সেটা সবসময় ধনাত্মক হবে, আর পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর যে কৃতকাজটা পাচ্ছি সেটা সবসময় নেগেটিভ বা ঋণাত্মক হবে। তো এই দুটো কন্ডিশনের কাহিনী হচ্ছে এটা। আবার তোমরা প্রথম অবস্থা দেখতে পাচ্ছ যে আদি আয়তনের মান যেটা সেটা কিন্তু কম ছিল, দ্যাট মিনস V1 কম ছিল, শেষ আয়তন যেটা সেটা কিন্তু বেশি ছিল। তাহলে আমি বলতে পারি না যে যখন আমাদের পরিবেশের উপর মানে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃতকাজটা ধনাত্মক, তখন আমি বলতে পারি আমাদের এই ঘটনাটা হচ্ছে আমাদের প্রসারণের ঘটনা। তার মানে গ্যাসকে যখন প্রসারণ করা হবে তখন আমি বুঝবো ওই গ্যাসটা সিস্টেমের উপর একটা কৃতকাজ করছে, যেটা মান হচ্ছে পজিটিভ। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আমাদের আদি আয়তন V1 বেশি ছিল, শেষ আয়তন V2 কম ছিল, তখন আমি বলতে পারি যে পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করবে বা পরিবেশ কর্তৃক যখন সিস্টেমের উপর কৃতকাজ হবে তখন ওই কাজটা হবে নেগেটিভ, একই সাথে ওই ঘটনাটা হবে আমাদের সংকোচন। জাস্ট ছোট্ট করে লিখে দিচ্ছি সংকোচন। তাহলে যখন কোনো একটা গ্যাস সংকোচন হবে তুমি বুঝবে পরিবেশ ওই গ্যাসের উপর কাজ করছে এবং ওই কাজটা হচ্ছে ঋণাত্মক। আর যখন কোনো একটা গ্যাস প্রসারিত হতে থাকবে তখন বুঝবে ওই গ্যাস বা সিস্টেমটা পরিবেশের উপর কাজ করছে, যে কাজটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ। আবার দেখো, আমাদের এখানে কিন্তু প্রসারণ আর সংকোচন তখনই সম্ভব যখন আমাদের পিস্টনটা একদম স্মুথভাবে চলাচল করতে পারে উপরে। তার মানে আমি যদি এখানে একটা ফ্রিকশনলেস বা ঘর্ষণহীন পিস্টনকে লাগাই এবং এই টোটাল সিস্টেমটাকে আমি যদি সম আয়তন না রাখি, তখনই কেবলমাত্র আমাদের আয়তনের পরিবর্তনটা সম্ভব। তাহলে আমি বলতে পারি আমরা এই যে টোটাল সিস্টেমটা এখানে আলোচনা করলাম এটা আসলে সম আয়তনের জন্য না। তার মানে যদি আমাদের পিস্টনটা সম আয়তন থাকতো তবে কিন্তু আমরা এই প্রসেসগুলো তোমাদেরকে এক্সপ্লেন করতে পারতাম না। তাই সম আয়তনের জন্য আমাদের আয়তনটা ফিক্সড হয়ে যেত, আমরা এখানে প্রসারণ বা সংকোচন পেতাম না, তার মানে আমরা এখানে পড়ালেখাই করতে পারতাম না। তাই আমি বলতে পারি আমাদের এই টোটাল প্রসেসটা আর যাই হোক, সম আয়তন প্রসেসের জন্য কিন্তু এই হিসাব নিকাশগুলো কাজ করবে না। এরপর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন বা ড্রব্যাকস আছে সেটা নিয়ে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অনেকটা এরকম, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ওভেন দেওয়া, ওভেনের মধ্যে কিন্তু আমরা কি করি, একটা ঠান্ডা বা কুল মুরগির পিস বা লেগ পিস বা রান বা মিট বা মাংস যে কোনো একটা জিনিস ঢোকাই, তাই না? তখন কি হয়, ওভেনের মধ্যে অবশ্যই হিট প্রডিউসার আছে, দ্যাট মিনস সে হচ্ছে হিট তৈরি করে বা তাপশক্তি তৈরি করে। এই তাপটা প্রথমে গরম থেকে ঠান্ডার দিকে যায়, দ্যাট মিনস এই মিট বা মাংসের দিকে যায়। এখন কেন আমাদের হিট সবসময় গরম বা হট বডি থেকে ঠান্ডা বা কোল্ড বডিতে যায়, এটার ব্যাখ্যাটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিতে পারে না। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, তুমি একটা টেবিলের মধ্যে 1 কাপ টি রাখলে, মানে চা রাখলে। এখন এই টিটা হচ্ছে ঠান্ডা বা হট টি। আমি যদি বলি গরম একটা চায়ের কাপ লাগলে, কিছুক্ষণ পর দেখবে, মানে কয়েক মিনিট পর দেখবে তোমার চাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। এখন কেন আমাদের হিট বা তাপশক্তি এই গরম বডি বা হট বডি থেকে পরিবেশের দিকে চলে গেল এবং এই ডিরেকশনটা কেন ঘটলো সেটার ব্যাখ্যা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিতে পারে না। তাহলে খুব শর্টকাট ওয়েতে আমি যদি বলি, হিটের যে ডিরেকশন বা বলা যায় তাপের যে দিক, প্রবাহ দিক, আমি ডিরেকশনটাকে প্রবাহ দিক বলতে পারি, সেই প্রবাহ দিক সম্পর্কে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনো ব্যাখ্যা দিতে পারে না, যে হিট কেন সবসময় হট বডি থেকে কোল্ড বডিতে যাবে অথবা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে যাবে। তো এটার ব্যাখ্যাটা যেহেতু দিতে পারছে না, তাই এটা হচ্ছে কি একটা সীমাবদ্ধতা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের। তারপর আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো তোমার, আমি যদি পরবর্তী সেন্সটা দেখাই, দেখো এখানে একটা গাড়ি রেসিং কার যাচ্ছে, তো হঠাৎ তার পেছনে আগুন ধরে গেল এবং আগুন ধরে যাওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা হচ্ছে গাড়িটা যখন অনেক দ্রুত গতিতে যাচ্ছে তাহলে গাড়িটার অবশ্যই একটা কাইনেটিক এনার্জি থাকবে, যেটাকে আমরা জানি 1/2 mv²। তাহলে এই কাইনেটিক এনার্জি এক ধরনের শক্তি, আর এই শক্তিটাই পরবর্তীতে আসলে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ চাকা যেহেতু অনেক জোরে জোরে ঘুরছে, তার মানে আমাদের এই জায়গাটাতে চাকার সাথে যেই মানে ফ্লোরটা আছে, ফ্লোর না বলে আলকাট্রার যেই রাস্তাটা আছে সে রাস্তার কথা বলতে পারি। তাহলে এই চাকা এবং রাস্তা, এদের মাঝে কিন্তু ফ্রিকশন ফোর্স কাজ করে বা ঘর্ষণ বল কাজ করে, এবং একই সাথে এখানে কাইনেটিক শক্তি বা গতিশক্তি কিন্তু কাজ করে। তাহলে এই যে এখানে গতিশক্তিটা আমাদের চাকার ঘর্ষণে পরিণত হলো এবং এই ঘর্ষণের ফলে যে এখানে ফায়ারিং ঘটলো, তার মানে এখানে অবশ্যই একটা হিট শক্তি বা তাপশক্তি তৈরি হলো, যার জন্য এখানে আগুন ধরে গেছে। তাহলে এই যে এখানে প্রসেস একটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট পরিমাণ গতিশক্তি বা যান্ত্রিক শক্তি তাপশক্তিতে কনভার্ট হয়েছে, এটা আমরা বুঝলাম। কিন্তু আমরা এই তাপশক্তিটাকে
কিভাবে যান্ত্রিক শক্তিতে আবার কনভার্ট করে ফেলতে পারি সেটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা বের করতে পারবো না। মানে বিষয়টা আমি একটু সহজ করে বলি, তুমি গাড়ি চালাচ্ছ একটা নির্দিষ্ট পরিমাণ গতিশক্তি নিয়ে, ওই গতিশক্তির জন্য চাকার সাথে রাস্তার ঘর্ষণ হচ্ছে এবং ওই ঘর্ষণ বা ফ্রিকশনের জন্য আগুন ধরে গেছে। তার মানে আমরা এখানে কাইনেটিক এনার্জি বা বলা যায় গতিশক্তি থেকে সরাসরি হিট এনার্জি বা তাপশক্তি পাচ্ছি, যেটাকে আমরা আগুনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি। তো এই কনভার্সনটা আমরা বুঝলাম যে হ্যাঁ, গতিশক্তি আমাদের এখানে তাপশক্তিতে কনভার্ট হতে পারে। বাট এই যে এখানে আগুনটা ধরে গেল, এই আগুনটাকে আবার কিভাবে কাজে লাগিয়ে আমরা গাড়ির গতিশক্তিটাকে বৃদ্ধি করতে পারি সেই জিনিসটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতে পারে না। তাহলে এখানে আমাদের একটা লিমিটেশন দেখা গেল। তাহলে আমরা দুইটা লিমিটেশন দেখলাম, একটা হচ্ছে হিট ফ্লো বা হিট ডিরেকশন বা তাপের প্রবাহ কোন দিকে হয় সেটা বলতে পারে না, আরেকটা হচ্ছে শক্তি কাজে কনভার্ট হতে পারে। মানে আমি বলতে চাচ্ছি যে কোন একটা গতিশক্তি তাপশক্তিতে কনভার্ট হতে পারে সহজেই, কিন্তু ওই তাপশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আমি আবার গতিশক্তি বের করব বা তৈরি করব সেটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে বলতে পারবো না। তারপর আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখানে একটা হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন দেখতে পাচ্ছ। এটা প্রত্যেকটা গাড়িতে থাকে বা প্রত্যেকটা বাইকের মধ্যে থাকে, তাই না? তো এটাকে বলা হয় ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, দ্যাট মিনস ICE। এখন আমরা আরেকটা সীমাবদ্ধতা দেখব, সেটা হচ্ছে আমরা যে দেখতে পাচ্ছি তাপের কিছু অংশ কাজে কনভার্ট হয়, দ্যাট মিনস আমাদের তাপশক্তি সমানুপাতিক কাজ। তো এখানে এক্সাক্ট কতটুকু অংশ তাপশক্তি কাজে কনভার্ট হয় সেটা আমরা কখনোই তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে বের করতে পারবো না, কেননা আমরা প্রথম সূত্র অনুসারে জানি যে DQ ইজ ইকুয়াল টু DU প্লাস DW। খেয়াল করো, DQ মানে হচ্ছে কি তাপশক্তির পরিবর্তন, DW মানে হচ্ছে কাজের পরিবর্তন। তাহলে আমি তাপশক্তির পরিবর্তন কাজের পরিবর্তন জানি, কিন্তু এক্সাক্ট কতটুকু তাপশক্তি এখানে আমরা প্রয়োগ করেছি এবং ওখান থেকে আমরা এক্সাক্ট কতটুকু পরিমাণ কাজ পেয়েছি সেটা কিন্তু আমরা কখনোই বের করতে পারবো না। দ্যাট মিনস এই সূত্রটা কখনোই এমন হবে না যে Q ইজ ইকুয়াল টু U প্লাস W। এই সূত্র কখনোই এরকম হবে না, কেননা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কেবলমাত্র তাপের পরিবর্তনের ফলে কাজের পরিবর্তনটা বের করতে পারি, কখনোই এক্সাক্ট একটা নির্দিষ্ট তাপশক্তি প্রয়োগের ফলে এক্সাক্ট নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে পারি না। তাই এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা যে আমরা কখনোই অ্যাকুরেট ওয়েতে কোনো একটা কাজকে পাই না, আমরা শুধুমাত্র কাজের পরিবর্তনটা পাই। ধরা যাক কোনো একটা সিস্টেমে আগে কাজ ছিল 20 জুল, তাপশক্তি দেওয়ার পর সে হচ্ছে ধরা যাক 30 জুল কাজ করেছে। আমরা এই 20 জুল আর 30 জুলকে কখনোই বের করতে পারবো না, আমরা তাদের পার্থক্যকে বের করতে পারবো, দ্যাট মিনস 10 জুলকে বের করতে পারবো, সেটাকে আমরা DW হিসেবে প্রকাশ করে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আরও একটা সীমাবদ্ধতা। ফাইনাল সীমাবদ্ধতা হচ্ছে কি, কখনোই আমাদের 100% তাপশক্তিটা কাজে কনভার্ট হয় না। কেন হয় না, কেন এখানে অভ্যন্তরীণ শক্তিটা তৈরি হয় সেটার ব্যাখ্যা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিতে পারে না। তার মানে আমরা কখনোই 100% তাপশক্তি বা কিউকে 100% কাজে বা কৃতকাজে কনভার্ট করতে পারি না। মাঝখানে আমাদের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বাড়ার জন্য কাজে লাগে। তো কেন এখানে অভ্যন্তরীণ শক্তিটাই বেড়ে যাচ্ছে তাপশক্তি প্রয়োগ করার ফলে, কেন আমাদের 100% কাজে পরিণত হচ্ছে না অ্যাপ্লাই করা তাপশক্তি, এই জিনিসটার ব্যাখ্যা এখনও দিতে পারে না তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তারপর আমরা আরেকটা সীমাবদ্ধ বলতে পারি, মানে হচ্ছে ড্রব্যাক বলতে পারি, সেটা হচ্ছে তুমি যে কোনো একটা সিস্টেমের মধ্যে তাপ দিচ্ছ, ওই তাপটা কিন্তু কাজে কনভার্ট হচ্ছে। এখন কোন কন্ডিশনে সেটা কাজে কনভার্ট হবে সেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতে পারে না। তার মানে তুমি এখানে হিট দিচ্ছ কোনো একটা ওভেনের ভিতরে এবং এই হিট দেওয়ার ফলে সে কিছু পরিমাণ কাজ করছে, তাই না? অথবা আমি যদি এই ইঞ্জিনের দিকেই তাকাই, ধরো তুমি ইঞ্জিনের মধ্যে কিছু পরিমাণ হিট দিয়েছো, এই জায়গাটাতে তুমি কিছু পরিমাণ ফুয়েল বা তেল পরিয়েছ এবং এই পোড়ানোর ফলে সে কিছু পরিমাণ হিট তৈরি করেছে। এখন এই হিটটা পরবর্তীতে কাজে কনভার্ট হয়েছে, যার ফলে আমাদের এখানে চাকা বা হুইলটা ঘুরছে। তো আমি এই ইঞ্জিনটাকে কোন কন্ডিশনে রাখবো? কন্ডিশন বলতে আমি বোঝাচ্ছি যে এটা আমি কি মানে সমষ্ণ প্রক্রিয়াতে রাখবো, নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে রাখবো, নাকি সমায়তন প্রক্রিয়াতে রাখবো, নাকি সমচাপ কন্ডিশনে রাখবো? কোন কন্ডিশনে রাখলে আমাদের হিট সম্পূর্ণরূপে কাজে কনভার্ট হবে সেটা সরাসরি বলতে পারে না। বা আমি কন্ডিশন বলতে পরিবেশের কথাও বলতে পারি, দ্যাট মিনস আমাদের ইঞ্জিনের ভেতরের এই যে ফুয়েলটা আমরা জ্বালিয়েছি ওর তাপটা বেশি থাকবে, নাকি আমাদের এনভায়রনমেন্ট বা বায়ু বা বাতাসের তাপটা বেশি থাকবে? কোনটা বেশি থাকলে আমাদের হিট কাজে কনভার্ট হবে, অথবা কোনটা কম থাকলে আমাদের হিটটা কাজে কনভার্ট হবে, এই ব্যাখ্যাটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিতে পারে না। আরেকটু সহজ এক্সাম্পল দিই, ধরো তুমি একটা সিস্টেমে হিট প্রয়োগ করেছো, তাপ প্রয়োগ করেছো, ধরো এখানে আমি দেখাচ্ছি
এখন আমরা করলাম কি, ওই সিস্টেমের বাইরে যে সারাউন্ডিং আছে, দ্যাট মিন্স পরিবেশ আছে, সেখানে তাপমাত্রা রাখলাম হচ্ছে 35°C এবং তুমি ওই পিস্টনের ভিতরে তাপশক্তি প্রয়োগ করে তাপমাত্রা 35°C বানিয়ে দিলে। এখন ওই সিস্টেমটা কি এখন কাজ করবে আদৌ, নাকি পরিবেশ তার উপর কাজ করবে, সেটা আমরা বলতে পারবো না। তো এই যে আমরা কোন কন্ডিশনে আমাদের টোটাল হিটটা কাজে কনভার্ট হবে বা কাজটা হিটে কনভার্ট হবে, সেটা কখনোই বলতে পারে না তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাই এই কয়েকটা জিনিসই ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন কন্ডিশনে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিভাবে কাজ করে সেগুলোর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। সমচাপ প্রক্রিয়াতে যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা সিস্টেমের চাপ সেটা সবসময় অপরিবর্তন থাকে। দ্যাট মিন্স সমচাপ মানে হচ্ছে আদি চাপ, দ্যাট মিন্স ইনিশিয়াল প্রেশার, এবং ফাইনাল চাপ, দ্যাট মিন্স ফাইনাল প্রেশার, এই দুটো সবসময় সেম থাকবে। আর সমচাপ প্রক্রিয়াতে যেহেতু চাপের পরিবর্তন হয় না, তাই আমি অতি ক্ষুদ্র চাপের পরিবর্তন ডিপি এটাকে 0 লিখতে পারি, অথবা বড় কোনো চাপের পরিবর্তন ডেল পি এটাকে 0 লিখতে পারি। তো এক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কীভাবে কাজ করবে সেটা একটু বলি। তো তোমরা অলরেডি দেখেছো যে সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজের পরিমাণ কীরকম হয়, এটা আমরা অলরেডি বের করেছি। কীভাবে বের করেছিলাম, আমরা ডিডব্লিউ লিখেছিলাম হচ্ছে বল ইন্টু সরণ। বল হচ্ছে এফ, সরণ হচ্ছে ধরো অতি ক্ষুদ্র সরণ ডিএক্স, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। তো এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম, চাপ মানে হচ্ছে আমাদের প্রেশার, বল মানে হচ্ছে প্রেশার বা চাপ গুণন ক্ষেত্রফল ইন্টু ডিএক্স। আবার এ ডিএক্স মানে ছিল আয়তনের ক্ষুদ্র পরিবর্তন, তার মানে আমরা এখানে লিখতে পারতাম পি ইন্টু ডিভি। তার মানে সমচাপ প্রক্রিয়াতে আমাদের কৃতকাজের পরিমাণ থাকতে হচ্ছে পি ইন্টু ডিভি। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, কৃতকাজের পরিমাণ ইজ ইকুয়াল টু আমাদের শেষ আয়তন, তুমি ধরে নাও ভি ফাইনাল, মাইনাস আদি আয়তন মানে ভি ইনিশিয়াল। তার আয়তনের পরিবর্তনটাই হচ্ছে কি ডিভি। তো এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে এটাকে লিখতে পারি ডি কিউ বা তাপের পরিবর্তন ইজ ইকুয়াল টু ডি ইউ, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন প্লাস ডি ডব্লিউ। তাই যদি হয় তাহলে আমাদের এখানে আমরা এটাকে মডিফাই করতে পারি কিভাবে, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ আমরা দুইভাবে লিখতে পারি। একটা আমরা লিখতে পারি এফ ডিএক্স এইভাবে, আচ্ছা এফ ডিএক্স, হ্যাঁ এফ ডিএক্স লিখতে পারি, এফ ইন্টু ডিএক্স হিসেবে লিখতে পারি, অথবা আমরা এটাকে লিখতে পারি এভাবে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডিভি। তো যখনই এই দুটো সূত্র আমাদের এখানে থাকবে তখন আমি বলতে পারবো আমাদের এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন তুমি চাইলে এই সূত্রগুলোকে আবার একটু চেঞ্জ করতে পারো। কিভাবে, যেমন আমি এই সূত্রটাকে যদি একটু মডিফাই করি তাহলে আমি এখানে পাবো ডি ইউ প্লাস পি ইন্টু ডিভি। ডিভি মানে কি ছিল, শেষ আয়তন মাইনাস আদি আয়তন। তাই যদি হয় তাহলে এটাকে আমরা আরেকটু মডিফাই করি, সেটা হচ্ছে আমরা এখানে ডি ইউ প্লাস হচ্ছে পি ইন্টু ভিএফ মাইনাস পি ইন্টু ভিআই এটা লিখতে পারি। তো আমি এক কাজ করি, এটা আমি একটু উপরের লাইনে লিখি, তাহলে আমরা এখানে একটা সমীকরণ দাঁড় করাতে পারবো। দ্যাট মিনস এখানে আমরা লিখতে পারি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ইন্টু ভিএফ মাইনাস পি ইন্টু ভিআই। তাহলে এই যে ভিএফ এবং ভিআই লিখলাম এরা হচ্ছে শেষ আয়তন এবং আদি আয়তন। এখন তোমরা এখান থেকে একটা সূত্র কিন্তু জানো আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে, সেটা হচ্ছে পি ইন্টু ভি ইজ ইকুয়াল টু এন আর টি। তো তুমি যখন আমাদের এখানে পি ইন্টু ভিআই নিয়ে কাজ করবে, দ্যাট মিনস আদি আয়তন নিয়ে কাজ করবে, তখন এন আর এর মানটা সেম থাকবে, কেননা এরা দুজন হচ্ছে কনস্ট্যান্ট। দ্যাট মিনস গ্যাসের মোল সংখ্যা এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক এদের মানটা চেঞ্জ হবে না, বাট তাপমাত্রা যেটা সেটা হচ্ছে চেঞ্জ থাকবে। দ্যাট মিনস টিআই মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল তাপমাত্রা বা একদম আদি তাপমাত্রা। একইভাবে আমি যদি পি ইন্টু ভিএফ বের করতে চাই, সূত্রটা একই হবে। দ্যাট মিনস এই জায়গাটাতে আমরা এনের জায়গায় এন রাখবো, আর এর জায়গায় আর রাখবো, তাপমাত্রার জায়গায় আমি শেষ তাপমাত্রা বা ফাইনাল টেম্পারেচারটা বসিয়ে দিব। তাই যদি হয় তাহলে আমরা এই সূত্রটাকে এখন এক্সটেন্ড করতে পারি আরেকটু, সেটা হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস এই জায়গাটা আমাদের থাকবে হচ্ছে এন আর টিএফ মাইনাস এন আর টিআই। তারপরে সেম কাহিনী, তুমি এখানে কমন নাও, ডি ইউ প্লাস হচ্ছে এন আর কমন নিতে পারো, আমাদের থাকবে হচ্ছে টিএফ মাইনাস টিআই, তার মানে শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। তারপর ফাইনাল লাইন আমাদের হবে ডি ইউ প্লাস এন ইন্টু আর, এখানে টিএফ মাইনাস টিআই যেটা সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, দ্যাট মিনস ডিটি। তাহলে আমি এখানে কয়েকটা স্টার দিয়ে রাখি ব্ল্যাক কালারের, সেটা হচ্ছে এটা একটা সূত্র নির্দেশ করবে, তারপরে হচ্ছে আমাদের এটা একটা সূত্র নির্দেশ করবে, তারপর ডি কিউ ইজ ইকুয়াল টু এটা একটা সূত্র নির্দেশ করবে, এবং ফাইনালি এটার একটা সূত্র নির্দেশ করবে। তার মানে আমরা সমচাপ প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের এরকম 4টা রূপ পাচ্ছি, এবং প্রত্যেকটা রূপ
আসলে আমাদেরকে মনে রাখতে হবে। এখন তোমাকে যে শুধুমাত্র এই রূপগুলো এভাবে দিবে তা না, এগুলোকে একটু মডিফাই করে দিতে পারে। দ্যাট মিনস এই 4টা রূপকে আমি যদি একটু অন্যভাবে লিখি, সেটা হচ্ছে আমরা ডি এর বদলে ডেল বসিয়ে লিখতে পারি। দ্যাট মিনস প্রথম যেটা আছে, দ্যাট মিনস এটার দিকে তাকাও, আমরা এখানে ডি কিউর বদলে ডেল কিউ লিখতে পারি, ডি ইউর বদলে ডেল ইউ লিখতে পারি, এবং তারপরে এফ ডেল এক্স লিখতে পারি, যেখানে ডেল এক্স মানে হচ্ছে সরণের একটা বড় পরিবর্তন। দ্বিতীয় রূপটা আমরা এভাবে লিখতে পারি, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস হচ্ছে টি ইন্টু ডেল ভি। 3 নম্বর রূপটাকে আমরা সেমভাবে লিখতে পারি, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ, তারপর প্লাস হচ্ছে পি ইন্টু ভি এফ মাইনাস ভিআই, এভাবে লিখতে পারি। 4 নম্বর রূপটা লিখতে পারি, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস হচ্ছে এন আর ডেল টি। তার মানে এই কয়েকটা রূপে কিন্তু আমরা এখানে এই জিনিসগুলোকে লিখতে পারবো। তাহলে চিন্তা করে দেখো, আমাদের যখন সমচাপ প্রক্রিয়া থাকবে তখন তাপগতিবিদ্যার সূত্রের আমরা এরকম 8টা টোটাল রূপ পেয়ে থাকবো। তো এবার তোমাদের মাথাটা আর একটু গরম করে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি জানি মেয়ারের প্রকল্প অনুসারে ডি ইউ সমানুপাতিক ডিটি। তার মানে আমরা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন আর তাপমাত্রা পরিবর্তনকে সমানুপাতিক হিসেবে ধরি। সেক্ষেত্রে এখানে যতগুলো আমরা সূত্র দেখেছি তার মধ্যে থেকে যে সমস্ত জায়গায় ডি ইউ আছে তোমরা চাইলে ওই সমস্ত জায়গায় ডিটি ইউজ করতে পারো, যে সমস্ত জায়গায় ডেল ইউ আছে সেই সমস্ত জায়গায় তোমরা ইচ্ছে করলে ডেলটি ইউজ করতে পারো। তাই যদি ইউজ করো তোমাদের টোটাল আরও 8টা সূত্র তৈরি হবে। তার মানে তোমরা এখানে টোটাল 16টা কম্বিনেশন পাচ্ছ সমচাপ প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে। তার মানে আমাদের কম্বিনেশন কিন্তু 1টা 2টা না, এরকম 16টা কম্বিনেশন তোমরা তৈরি করতে পারো। তাহলে তোমরা এই 16 সংখ্যাটা মনে রাখতে পারো। এই কয়েকটা কম্বিনেশন আমরা তৈরি করতে পারি সমচাপ প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে। অর্থাৎ তুমি এখানে ডেল ইউর জায়গায় ইচ্ছে করলে ডেলটি বসাতে পারো। আবার এখানে যে কতগুলো ডি ইউ ছিল, দ্যাট মিনস এই জায়গাগুলোতে ডি ইউ মানে ঢাকা ইউনিভার্সিটি না, দ্যাট মিনস আমার ইউনিভার্সিটি না, এটা হচ্ছে তোমরা অন্য কিছু মনে করবে, সেটা হচ্ছে ডি ইউ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। দ্যাট মিনস এখানে হবে আমাদের কি ডিটি, তোমরা চাইলে ডিটিও বসাতে পারো। ওকে, তাই যদি হয়ে থাকে আমরা এই 16টা কম্বিনেশনের পরে যেটা দেখবো সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিভাবে কাজ করে সেটা। সম আয়তন প্রক্রিয়া মানে হচ্ছে কি, যে প্রক্রিয়াতে আমাদের আয়তনের মানটা ফিক্স থাকবে, দ্যাট মিনস আদি আয়তন এবং শেষ আয়তন সেম থাকবে। তাহলে আদি আয়তন আমি ধরে নিই কোনো একটা সিস্টেমের ভিআই, এবং শেষ আয়তন যদি আমি ধরে নিই ভিএফ, তাহলে এদের মানটা অবশ্যই কী হবে, সমান হবে। তাই যদি হয় তাহলে আমাদের আয়তনের পরিবর্তনটা যদি আমি ধরি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, দ্যাট মিনস ডিভি, ওর মানটা হবে 0। আবার বড় কোনো আয়তনের পরিবর্তন যদি হয় ডেল ভি, ওর মান হবে কি, অবশ্যই 0 হবে, যেহেতু ওখানে আয়তনের কোনো পরিবর্তন ঘটছে না। তো এখন সমায়তন প্রক্রিয়াতে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কীভাবে কাজ করবে আমরা অলরেডি জানি, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তো এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউকে আমরা লিখতাম পি ডিভি। তাহলে দেখো তো এখানে ডিভি এভাবেও লিখতে পারি আমরা, অথবা আমরা লিখতে পারি ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল ভি, এভাবেও লিখতে পারি। দুটো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে ডিভি এবং ডেল ভি এদের মান 0। তাই যদি হয় তাহলে আমাদের প্রথম সূত্রের রূপ হবে, মানে প্রথম সূত্রের রূপটা হবে এরকম, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ, আর দ্বিতীয় সূত্রের রূপটা হবে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ। কেননা এখানে ডিভি ডেল ভি টোটাল মান 0, প্রেশারের সাথে বা চাপের সাথে টোটালটা 0 যদি আমি গুণ করি তাহলে এই ফরম্যাটটা পাবো। তাহলে এটা আমাদের কি নির্দেশ করবে, এটা নির্দেশ করবে যদি কোনো একটা সিস্টেমের মধ্যে আদি আয়তন আর শেষ আয়তন সমান হয় তখন আমরা যতটুকু পরিমাণ হিট বা তাপশক্তি দিব সিস্টেমে, সম্পূর্ণ হিটের 100% তখন সেটা অভ্যন্তরীণ শক্তি বা ইউ বাড়ার জন্য কাজ করবে। তার মানে অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে কি ইন্টারনাল এনার্জি। তাহলে আমরা যতটুকু হিট দেব তার 100% তাপশক্তিটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে, অথবা 100% আমাদের তাপশক্তিটা তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করবে। তাই যদি হয়ে থাকে তাহলে সমায়তন প্রক্রিয়াতে কোনো কৃতকাজ কিন্তু হচ্ছে না, যেহেতু তুমি দেখতে পাচ্ছ ডিডব্লিউ বা কৃতকাজটা হচ্ছে পিডিবি অথবা পি ডেল ভি, এবং এই টোটালটা মানে হচ্ছে কি আমাদের 0। তাই বলতে পারি সমায়তন প্রক্রিয়াতে কোনো একটা তাপগতিবিদ্যায় কোনো কৃতকাজ হয় না, অর্থাৎ পরিবেশ সিস্টেমের উপর কোনো কাজ করে না, অথবা সিস্টেমটাও পরিবেশের উপর কোনো কাজ করে না। সেই সাথে আমাদের ডিডব্লিউ যদি 0 হয় আমরা বলতে পারি ডেল ডব্লিউ কি 0 হবে, অর্থাৎ আদি কাজ এবং শেষ কাজের পরিমাণটা সমান হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমার যেহেতু তাপশক্তিটা টোটালি অভ্যন্তরীণ শক্তিতে খরচ হয়ে গেছে, আমরা অন্যভাবে বলতে পারি অভ্যন্তরীণ শক্তি যখন বেড়ে যায় কোনো একটা সিস্টেমে, সে আসলে সিস্টেমের তাপমাত্রা বাড়িয়ে ফেলে। তার মানে এই হিটের 100% আমাদের
টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করবে। তাহলে টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। তো সেক্ষেত্রে আমি বলতে পারি এই দুটো সূত্রর জাস্ট মডিফাইড ভার্সনটা এরকম হবে, dq ইজ ইকুয়াল টু du এর জায়গায় তুমি চাইলে dt লিখতে পারো, আবার ডেল কিউ যেটা এক্ষেত্রে ডেল ইউ এর জায়গায় তুমি ডেল টি লিখতে পারো। তাহলে খুব শর্টকাট কথা হচ্ছে সমায়তন প্রক্রিয়াতে আমাদের পিস্টন ওঠানামা করতে পারে না, পিস্টনটা ফিক্স থাকে, এবং আমি যে পরিমাণ হিট বা তাপশক্তি প্রয়োগ করি কোনো একটা সিস্টেমে তার 100% অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে ওই গ্যাসের, অথবা বলতে পারি ওই 100% হিট বা তাপ আমাদের তাপমাত্রাতে কনভার্ট করে বা তাপমাত্রা বাড়িয়ে ফেলে। এখন আমি যদি সমায়তন প্রক্রিয়ার উল্টা প্রসেস দেখি, দ্যাট মিন্স তুমি চাচ্ছ এটা একটা সিস্টেম, আমি এখন এই সিস্টেমটাকে সমায়তন বানালাম, দ্যাট মিন্স এই পিস্টনটাকে একদম ফিক্সড করে দিলাম, কোনোভাবে এটাকে আমরা ওঠানামা করতে পারবো না। যদি আমি এই সিস্টেম থেকে এখন হিট বা তাপশক্তিকে বের করি তাহলে কি হবে? তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে, আমি তো বলেছিলাম যে আমরা তাপশক্তি প্রয়োগ করলে তার 100% অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে কাজ করে, আর আমি যখন তাপশক্তিটা অপসারণ করব তখন আমাদের এই তাপশক্তির মাধ্যমে 100% অভ্যন্তরীণ শক্তি এই সিস্টেম থেকে বাইরে চলে যাবে। তার মানে বাইরে চলে যাওয়া বিষয়টা এরকম না, মানে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি যে ছিল সেটার 100% তখন তাপশক্তিতে কনভার্ট হবে। তাই কোনো একটা সমায়তন প্রক্রিয়া যদি আমরা চালনা করি বা ধরে রাখি, তখন তার মধ্যে যে অভ্যন্তরীণ শক্তিটা থাকবে তার 100% তখন তাপশক্তিতে কনভার্ট হয়ে বাইরে বের হয়ে যাবে, যদি আমরা তাপশক্তিটাকে সিস্টেম থেকে বাইরে বের করি। অথবা আমি বলতে পারি কোনো একটা সিস্টেমে যদি তাপমাত্রা থাকে টি এবং সিস্টেমটা যদি সমায়তন প্রক্রিয়ায় থাকে, তাহলে আমরা যখন হিট বা তাপশক্তিকে বের করব সিস্টেম থেকে, তখন এই তাপমাত্রার 100% কনভার্ট হয়ে যাবে আমাদের তাপশক্তি বা হিটে। তারপরে দেখব হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিভাবে কাজ করে। তো আমরা সূত্রটা আগে লিখে ফেলে, আচ্ছা আমি সমষ্ণ প্রক্রিয়াটা আগে বলি। সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে কি, কোনো একটা সিস্টেমের আদি তাপমাত্রা এবং শেষ তাপমাত্রাটা সেম থাকবে। তার মানে আদি তাপমাত্রা যদি হয় ইনিশিয়াল এবং শেষ তাপমাত্রাটা যদি হয় ফাইনাল, তাহলে আমরা বলতে পারি এই দুটো সেম থাকবে। তার মানে একটা বিষয় কনফার্ম যে সমষ্ণ প্রক্রিয়াতে ডেলটি 0 হয় অথবা ডিটি 0 হয়। তাই যদি হয় তাহলে আমরা প্রথম সূত্র অনুসারে লিখতে পারি dq ইজ ইকুয়াল টু du প্লাস dw, এবং যেহেতু তুমি মেয়ারের প্রকল্প অনুসারে জানো du মানে হচ্ছে ডিটি এর সমানুপাতিক, এবং যেহেতু ডিটি এর মানটা 0, তার মানে du এর মানটাও কি 0 হবে। তার মানে সমষ্ণ প্রক্রিয়াতে কোনো একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কখনোই হবে না। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না মানে হচ্ছে আদি অভ্যন্তরীণ শক্তি এবং শেষ অভ্যন্তরীণ শক্তি সেম থাকবে। তার মানে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমি বলতে পারি ইনিশিয়াল অভ্যন্তরীণ শক্তি ইজ ইকুয়াল টু ফাইনাল অভ্যন্তরীণ শক্তি। দ্যাট মিন্স আমাদের ডেল ইউ এর মানটা 0 হবে, ডিইউ এটার মানও 0 হবে, অ্যাকর্ডিং টু মেয়ার্স থিওরাম বা মেয়ারের প্রকল্প। তাইলে আমাদের এখানে আমরা লিখতে পারি dq ইজ ইকুয়াল টু ডিউ এর মানটা হচ্ছে 0, তাহলে শুধুমাত্র dw থাকবে। অথবা আমরা বলতে পারি, আমরা যদি ডেল কিউ এর কথা বলি সেটা অবশ্যই ডেল ডব্লিউ এর সমান হবে। তাহলে একটু দেখো তো সমষ্ণ প্রক্রিয়া আসলে কি করছে। আমরা সমষ্ণ প্রক্রিয়া যখন তাপশক্তি প্রয়োগ করব তার 100%টা কিন্তু কৃতকাজে কনভার্ট হয়ে যাবে। তার মানে তুমি যখন হিট অ্যাপ্লাই করবে বা সাপ্লাই করবে কোনো একটা সমষ্ণ প্রক্রিয়াতে, তখন ওই হিটের একদম 100% বা 100% কৃতকাজ বা ওয়ার্ক ডানে কনভার্ট হবে। এবং এক্ষেত্রে আমি এই ইকুয়েশনটাকে আরেকটু ডিটেলসে লিখতে পারি, সেটা হচ্ছে অনেকটা এরকম যে dq ইজ ইকুয়াল টু পি ইন্টু ডিভি, অথবা এটাকে আমরা লিখতে পারি dq ইজ ইকুয়াল টু অ্যাপ ইন্টু ডিএক্স। তাহলে চিন্তা করে দেখো আমাদের এখানে আসলে ঘটছেটা কি। আমাদের এখানে আমরা যখন তাপশক্তি প্রয়োগ করছি বাইরে থেকে, তার 100% কিন্তু কৃতকাজে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি উল্টা প্রসেসটা বলি যে কোনো একটা সিস্টেম থেকে আমরা তাপশক্তিকে বাইরে বের করে ফেললাম এবং সিস্টেমটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া, তখন কি ঘটবে? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে, তুমি যদি সিস্টেম থেকে হিট বা তাপশক্তিকে বাইরে বের করো, তাহলে ওই সিস্টেমের মধ্যে যে কৃতকাজটা ছিল, দ্যাট মিন্স পরিবেশ যে কৃতকাজটা করবে, দ্যাট মিন্স আমাদের বাতাস বা এয়ার যে ধাক্কাটা দিবে বা চাপ প্রয়োগ করবে এই পিস্টনের উপর, সে ধাক্কা বা চাপের 100% তখন কনভার্ট হয়ে যাবে তাপশক্তিতে বা হিট এনার্জিতে। তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে যেমন তাপশক্তি প্রয়োগ করলে তার 100% কাজে কনভার্ট হয়, একইভাবে আমি যদি পরিবেশ দ্বারা কোনো একটা সিস্টেমের উপর কৃতকাজ করি, তার 100% তখন আবার তাপশক্তিতে কনভার্ট হবে এবং সেটা বাইরে বের হয়ে যাবে। এবং আমরা এটাকে আমি বলেছিলাম যে আরেকটু এক্সটেন্ড করা যায়, সেটা হচ্ছে যদি তোমার কোনো একটা সমষ্ণ প্রক্রিয়াতে চাপের মানটা ফিক্সড থাকে, যদি ধরে নাও চাপের মানটা তোমার ফিক্সড একদম,
তখন কিন্তু আমি ইচ্ছা করলে বলতে পারি dq সমানুপাতিক dv। তার মানে সমষ্ণ প্রক্রিয়াতে আমি যতটুকু পরিমাণ তাপশক্তি প্রয়োগ করব তার 100% কিন্তু আমাদের ওই সিস্টেমের আয়তন বৃদ্ধিতে সাহায্য করবে। অথবা আমি যতটুকু পরিমাণ আয়তন কমাবো কোন একটা সমষ্ণ প্রক্রিয়াতে বাইরে থেকে চাপ প্রয়োগ করে তার 100% কিন্তু আমাদের তাপশক্তিতে কনভার্ট হবে। তাহলে এটাও তোমরা বলতে পারো সমষ্ণ প্রক্রিয়াতে, আমি জাস্ট একটু পৃথক করে লিখি, সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের যদি তাপশক্তির মান বাড়াই তাহলে আমাদের কৃতকাজের মান সম্পূর্ণরূপে বাড়বে এবং আয়তনের বৃদ্ধিটাও কি বাড়বে। আর যদি তুমি তাপশক্তি কমাও তাহলে কৃতকাজের পরিমাণ কমবে এবং আয়তনও কমবে এবং এক্ষেত্রে 100% তারা কনভার্ট হবে একে অপরের সাপেক্ষে। আবার তুমি সেকেন্ড কন্ডিশনে দেখতে পাচ্ছ এখানে, যদি আমি ধরে নিলাম আমাদের বলটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ গ্যাস যে বলে পিস্টনকে ধাক্কা দেয় অথবা পিস্টনটা যে বলে গ্যাসকে ধাক্কা দেয় সেটাকে আমি ফিক্সড ধরলাম বা কনস্ট্যান্ট ধরলাম, তখন আমি লিখতে পারি dq সমানুপাতিক dx। তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে আমি যদি তাপশক্তির পরিমাণ বাড়াই তাহলে পিস্টন যে পরিমাণ সরণ ঘটাবে তার মান বাড়বে। আমি যদি তাপশক্তির পরিমাণ কমাই পিস্টন তার সরণের পরিমাণও কি কমাবে মানে হচ্ছে ঋণাত্মক দিকে যাবে। তাহলে একটা বিষয় তোমাদের কনফার্ম রাখতে হবে, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াতে আমরা যদি তাপশক্তি বাড়াই তার সম্পূর্ণ অংশটা হচ্ছে কৃতকাজে কনভার্ট হবে এবং আমাদের পিস্টনের আয়তন বাড়াবে, মানে হচ্ছে ওই পাত্রের আয়তন বাড়াবে কিংবা আমি বলতে পারি সরণ বাড়াবে। আর আমি যদি তাপশক্তি অথবা ডিকিউকে কমিয়ে ফেলি, সিস্টেম থেকে যদি বের করে দিই তাপশক্তিটাকে, তাহলে আমাদের কৃতকাজের পরিমাণটা ঋণাত্মক হবে বা একদমই কমে যাবে এবং 100% কৃতকাজ তখন কিন্তু কমে যাবে এবং সেক্ষেত্রে আমাদের ভলিউম বা আয়তন যেটা ছিল সিস্টেমের সেটাও কমবে, একই সাথে আমাদের পিস্টনের সরণটাও ঋণাত্মক হয়ে যাবে। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কীভাবে কাজ করে সেটা। তো এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলি? আমরা বলি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আসলে যেটা ঘটে সেটা হলো আমাদের সরাসরি ডিকিউ এর মানটা শূন্য হয়ে যায়। দ্যাট মিনস একটা সিস্টেমে যদি আদি তাপশক্তি থাকে কিউআই, শেষ তাপশক্তি থাকে যদি কিউএফ, তাহলে এই দুটো সমান হয়ে যায়। অর্থাৎ আমাদের সিস্টেমের আদি তাপশক্তি এবং শেষ তাপশক্তি যখন একই থাকে তখন সেটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে নিয়ে একটু মডিফাই করি। আমাদের সূত্রটা এরকম ছিল, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, অথবা আমরা এটাকে লিখতে পারতাম ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। এখন দেখো তো আমাদের ডিকিউ শূন্য এর মানে কি? এর মানে হচ্ছে তাপশক্তির কোনো পরিবর্তন ঘটছে না। তার মানে আমরা ডেল কিউ ইজ ইকুয়াল টু শূন্য লিখতে পারি, দুইটাই কি আমাদের সেম অর্থ মিনিং করে। তো তখন আমরা এখানে যদি শূন্য এই মানটা বসাই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 0 ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, অথবা আমরা পরের লাইনে যেটা পাবো সেটা হচ্ছে ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডব্লিউ। এটা যেমন পাবো ঠিক একইভাবে আমরা সেম জিনিস পাবো এখানেও। আমরা পাবো এখানে ডি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডব্লিউ। এখন খেয়াল করো বিষয়টা আসলে কি। বিষয়টা হচ্ছে যখন আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা ধনাত্মক পাচ্ছি আমরা, তখন আমরা কৃতকাজটা ঋণাত্মক পাচ্ছি। অথবা তুমি যদি এটাকে অপোজিটভাবে লেখো তাহলে তুমি পাবে মাইনাস ডি ইউ মাইনাস ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। এখানেও তুমি অপোজিটভাবে যদি লেখো তাহলে পাবে কি মাইনাস ডি ইউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ। তাহলে এটা মিন করে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কৃতকাজ যেটা সেটা ঋণাত্মক থাকবে যখন আমাদের অভ্যন্তরীণ শক্তি ধনাত্মক থাকবে, মানে পরিবর্তনটা যখন ধনাত্মক থাকবে। আবার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা যখন ঋণাত্মক হবে তখন আমাদের কৃতকাজটা ধনাত্মক হবে। এখন এটা তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে বিষয়টা কীরকম। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমি যদি বলি যখন আমি প্রথম কন্ডিশনটা নিয়ে কাজ করব, দ্যাট মিনস আমি তোমাকে এই কন্ডিশনটা দেখাচ্ছি এ নম্বর, আর আমি তোমাকে এটা দেখাচ্ছি বি নম্বর কন্ডিশন। তো আমি যদি এ নম্বর কন্ডিশন নিয়ে কাজ করি, এ নম্বর কন্ডিশন অনুসারে আমি দেখতে পাচ্ছি ডি ইউ ধনাত্মক, তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হচ্ছে ধনাত্মক। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কখন ধনাত্মক হবে? যখন কোনো একটা সিস্টেমের ডিটি এর মানটা ধনাত্মক হবে। আর ডিটি মানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, তার মানে তাপমাত্রা পরিবর্তন ধনাত্মক, এর মানে হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা যদি হয় টি ফাইনাল এবং আদি তাপমাত্রা যদি হয় টি ইনিশিয়াল, তাহলে এদের পার্থক্যটা কি হবে? ধনাত্মক হবে। তাহলে এদের পার্থক্যটা যদি ধনাত্মক হয় তাহলে আমি বলতে পারি আমাদের এক্ষেত্রে একটা পজিটিভ মান পাবো। তাহলে এই ধনাত্মক মানটার জন্য আমি বলতে পারি ফাইনাল যে তাপমাত্রাটা সেটা অবশ্যই বেশি হবে এবং ইনিশিয়াল বা আদি তাপমাত্রা যেটা সেটা অবশ্যই
কম হবে, তাহলে ওই সিস্টেমের তাপমাত্রাটা বাড়বে এমনটা বলা যায়। তাহলে যেহেতু আমাদের টিআই বা ইনিশিয়াল তাপমাত্রা কম, টিএফ বা ফাইনাল তাপমাত্রা বেশি, তার মানে এই সিস্টেমটা আস্তে আস্তে বেশি পরিমাণ তাপমাত্রা বাড়াচ্ছে এবং তাপমাত্রা বাড়ালে সেটা অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। এখন কোন মুহূর্তে তার তাপমাত্রাটা বাড়ছে? যখন ওই সিস্টেমের কৃতকাজটা নেগেটিভ হচ্ছে তখন। তাহলে সিস্টেমের কৃতকাজ বা ডিডব্লিউ কোন সময় নেগেটিভ হয়? যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। এর মানে হচ্ছে কি? এর মানে পরিবেশের মধ্যে থাকা এয়ার বা অ্যাটমসফিয়ারিক প্রেশার যখন সিস্টেমের মধ্যে থাকা পিস্টনটাকে চাপ দেয় বা সিস্টেমের মধ্যে থাকা গ্যাসগুলোকে যখন সংকোচন করার চেষ্টা করে, তখনই কিন্তু আমাদের কৃতকাজটা নেগেটিভ হয়ে যায়। তার মানে কৃতকাজ নেগেটিভ বলতে আমি বুঝবো আমাদের শেষ আয়তন মাইনাস আদি আয়তন, এটার পার্থক্যটা নেগেটিভ। তাহলে এখানে স্পষ্ট বলতে পারি আমাদের এই প্রসেসে আসলে গ্যাসের সংকোচন ঘটে, বা তুমি সিস্টেমের মধ্যে যে গ্যাসটা রাখবে সেই গ্যাসের সংকোচন ঘটবে, অথবা বলা যায় আমাদের পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে। তো যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে বা কোনো একটা গ্যাসকে যখন আমি এরকম চাপ প্রয়োগ করে সংকুচিত করব, তখন আমাদের তাপমাত্রাটা বেড়ে যাবে। দ্যাট মিনস ফাইনাল তাপমাত্রা বেড়ে যাবে, ইনিশিয়াল বা আদি তাপমাত্রাটা কম থাকবে। তাহলে এ নম্বর কন্ডিশন আমাদেরকে কয়েকটা বিষয় মিন করে। তার প্রথমটা হচ্ছে কি, আমাদের সিস্টেমের মধ্যে আমি যদি কোনো কাজ করি, দ্যাট মিনস আমি যদি বাইরে থেকে কোনো একটা কাজ সিস্টেমের উপর করি, বা পরিবেশ যদি সিস্টেমের উপর কোনো কাজ করে, অথবা আমাদের সিস্টেমের আয়তন যদি সংকুচিত হয়, তখন ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে, মানে ওই সিস্টেমের মধ্যে থাকা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে, অথবা বলতে পারি ওই সিস্টেমের তাপমাত্রাটা বেড়ে যাবে। এখন দেখো তো, আমি যদি বি নম্বর প্রসেস নিয়ে কাজ করি, দ্যাট মিনস বি নম্বর ছিল এটা, আমি একটু এটা মুছে দিচ্ছি, আমি নতুনভাবে লিখছি। ধরো এখন আমি বি নম্বর শর্ত নিয়ে কাজ করব। বি নম্বর অনুসারে আমরা দেখেছিলাম যে যদি ডিইউ নেগেটিভ হয় তখন আমাদের ডিডব্লিউ পজিটিভ হবে। এর মানে হচ্ছে কি, ডিডব্লিউ পজিটিভ মানে হচ্ছে সিস্টেম তখন পরিবেশের উপর কাজ করবে। তার মানে ডিডব্লিউ পজিটিভ মানে হচ্ছে আমাদের আদি আয়তন এবং শেষ আয়তনের পার্থক্যটা পজিটিভ হবে। তার মানে আমাদের আদি আয়তন, না, আমরা এখানে শেষ আয়তন বলবো। তার মানে শেষ আয়তন এবং আদি আয়তনের পার্থক্যটা পজিটিভ হবে। এটা কি মিন করছে? এটা মিন করছে যে আমাদের শেষ আয়তনটা বড়, আদি আয়তনটা হচ্ছে ছোট। তার মানে এখানে গ্যাসের প্রসারণ ঘটছে, এবং গ্যাসের প্রসারণটা যখন আমরা ঘটাবো তখন তুমি অটোমেটিক দেখতে পাচ্ছ গ্যাসটা ওই পিস্টনটাকে ঠেলে তার প্রসারণ ঘটাচ্ছে বা তার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তো ওই সমস্ত মুহূর্তে আমি বলতে পারি গ্যাসটা বা সিস্টেমটা পরিবেশের উপর কাজ করবে, এবং পরিবেশের উপর কাজ করবে বলেই ওই গ্যাসের মধ্যে প্রসারণ ঘটবে। এবং ওই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ডিইউ নেগেটিভ। ডিইউ নেগেটিভ মানে হচ্ছে কি, ডিটি এটাও নেগেটিভ আসবে। তার মানে তাপমাত্রা পার্থক্যটা ঋণাত্মক আসবে। তাপমাত্রা পার্থক্য ঋণাত্মক মানে হচ্ছে আমাদের ফাইনাল তাপমাত্রা মাইনাস ইনিশিয়াল তাপমাত্রা, এটার বিয়োগফলটা ঋণাত্মক আসবে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে আমাদের ইনিশিয়াল তাপমাত্রাটা তখন বেশি, ফাইনাল বা শেষ তাপমাত্রাটা তখন কম। অর্থাৎ গ্যাসের আগের তাপমাত্রাটা ছিল হচ্ছে অবশ্যই বেশি, এবং এই প্রসারণের ফলে শেষ তাপমাত্রাটা আমাদের কম চলে আসবে, এই জন্য এদের পার্থক্যটা ঋণাত্মক হবে। তো তাই যদি হয় আমরা বলতে পারি আমাদের এখানে গ্যাসটা আস্তে আস্তে কুল হয়ে যাচ্ছে বা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই যখন তুমি এরকম সিস্টেমটা পরিবেশের উপর কাজ করবে, দ্যাট মিনস কোনো সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে বা ওই সিস্টেমের গ্যাসের যদি প্রসারণ ঘটে, তখন আমি বলতে পারি ওই সিস্টেমের শেষ তাপমাত্রা যেটা সেটা কম থাকবে, আদি তাপমাত্রা যেটা সেটা বেশি থাকবে। তার মানে ওই সিস্টেমের তাপমাত্রাটা আসলে আস্তে আস্তে কমে যাবে বা কুল হয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এটাই ছিল আমাদের বি নম্বর কন্ডিশন। তাহলে দেখতে পাচ্ছ একটা আরেকটা কন্ডিশন কিন্তু বিপরীত, এবং তোমাকে এই দুটো কন্ডিশন আমি স্টার দিয়ে রাখলাম, ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি যদি তোমাকে এক লাইনে এটা সারসংক্ষেপ বলি, সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা পিস্টনকে চাপ দাও বাইরে থেকে, বা কোনো এয়ার বা বাইরে থেকে বাতাস যদি ওই পিস্টনটাকে চাপ দেয়, গ্যাসের আয়তন কমে যাবে। আর গ্যাসের আয়তন যদি কমে যায়, ডিইউ বা অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে, তার মানে তাপমাত্রা পার্থক্যও বেড়ে যাবে, এবং পজিটিভ হবে সেটা, তার মানে সিস্টেমটা গরম হয়ে যাবে বা সিস্টেমের তাপমাত্রা বেড়ে যাবে। তাই কোনো একটা গ্যাসকে তুমি যখন চাপ দিবে বাইরে থেকে, ওই গ্যাসটা তখন গরম হয়ে যাবে আগের চেয়ে। আবার তুমি যদি এমন একটা প্রসেস করো যে গ্যাসটা তোমাকে চাপ দিচ্ছে, অর্থাৎ গ্যাসটা হচ্ছে আমাদের ওই পারিপার্শ্ব বা এনভায়রনমেন্টকে ঠেলে বের করার চেষ্টা করছে, তখন আমাদের যেই কৃতকাজটা সেটা আবার ধনাত্মক হবে। তার মানে তখন আমাদের অভ্যন্তরীণ শক্তিটা ঋণাত্মক হবে, বা গ্যাসের ভিতরের অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, আর অভ্যন্তরীণ শক্তি কমে গেলে আমাদের তাপমাত্রার পরিবর্তনটাও কমে যাবে, তার মানে ঋণাত্মক হবে। তাই বলা যায় কোনো একটা গ্যাসকে প্রসারণ হতে দিলে তার তাপমাত্রাটা কমে যায়, এবং কোনো একটা গ্যাসকে সংকুচিত হতে দিলে তার তাপমাত্রাটা বেড়ে যায়।
এবং এটাই হচ্ছে আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়াতে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যেই এক্সপ্লেনেশন